নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ পশ্চিমবঙ্গের রূপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। দূরপাল্লার বেসরকারি বাসে ডাকাতি, ঘটনায় জখম বাস চালক। সোমবার দিনে দুপুরে বাস ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে বিধান শিশু উদ্যানের সংস্কার না হওয়ায় প্রতিবাদ করল জেলা কংগ্রেস। ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে বিধান শিশু উদ্যানের সংস্কার না হওয়ায় প্রতিবাদ করল জেলা কংগ্রেস। পশ্চিমবঙ্গের রূপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় 22 নম্বর ওয়ার্ডে আজ পালিত হয়। এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও শিশু উদ্যানে 22 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সোমবার সকালে বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। এরপর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জীবনী নিয়ে আলোচিত হয়। আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত ও উমেশ শর্মা। বর্তমান সমাজে ডাক্তার বিধানচন্দ্র রায়ের গুরুত্ব কতটা রয়েছে তা নিয়ে আলোচনা হয় এখানে। এরপর আজ এখানেই 22 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মাল্যদান করেন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ের কংগ্রেস নেতা অসীম রায়ের নেতৃত্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ বিষয়ে জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বিধান শিশু উদ্যান পার্কের সংস্কার বেহাল অবস্থায় রয়েছে, এর দ্রুত সংস্কার করা দরকার, আর তা না হলে আগামীতে বড় আন্দোলন এখানেই গড়ে তুলবেন। কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস বলেন, পার্কটি সংস্কারের জন্য ডিপিআর পৌরসভায় দেওয়া হয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আজকে আমাদের মাসখালিয়া বাড়ি 22 নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্র, সেখানে আমাদের একটা বিধান শিশু উদ্যান রয়েছে। সেখানে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা আবক্ষ মূর্তি আছে। সেই মূর্তিতে আমরা আজকে আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরা মিলে তার জন্মদিনে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হলো। কোনো কর্মসূচি রয়েছে আজকে আপনাদের? না, আমাদের বিধানসভা কোনো কর্মসূচি, এটাই ছিল আমাদের কর্মসূচি। এবং ক্লিননেস একটা প্রোগ্রাম আছে আমাদের, সেটা দুপুর 12টার থেকে সে ওয়ার্ডে ক্লিননেস। এখন আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভা আমাদের রাজ্যের অনুমোদন, অর্থ দপ্তর অনুমোদন ছাড়া কোনো টেন্ডার প্রক্রিয়া করতে পারে না। তো সেই ডিপিআর অলরেডি পাঠিয়ে দিয়েছে, সেটা আমি দেখেছি, কলকাতায় গেছে। খুব শীঘ্রই আশা করছি যে আমাদের এই পার্কটা মানে কী করার চিন্তা রয়েছে আপনার? পার্কটা সেই আগের যে পুরনো ছিল সে থেকে নতুন ভাবনা হচ্ছে, মূর্তি বসানো, বাচ্চাদের খেলার যে সরঞ্জামগুলো আছে সেগুলোকে পরিবর্তন করা, এবং ওই যে আমাদের যে ছোটো ছোটো দেখবেন কিছু ওই বাচ্চাদের যে ওই পশুর ছবি যেগুলো আছে স্ট্যাচুগুলো, ওগুলোকে সব সেই মডেলগুলোকে আর কি, যেগুলো মডেল আছে ওগুলো নতুনত্ব ভাবনা আছে। কত বছর ধরে এটা বন্ধ রয়েছে? পার্কটা অবস্থা প্রায় তো 8-9 বছর হয়ে গেলো পার্কটা খারাপ। তখন কি সূচনা হয়েছিল কখন পার্কটার সূচনা হয়েছিল? তো অনেকদিন আগে, সেটা জলপাই পৌরসভা এটা করেছে প্রায় তো 20 বছরের উপরে হয়ে গেল। এলাকার মানুষকে ব্যথিত করছে, মর্মাহত করছে। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছি কাজটা আবার সংস্কার করে দিয়ে ঠিকঠাক করে দেওয়ার জন্য। পৌরসভার তো কোনো আপাতত হেলদোল নেই, ওরা নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এরকম চলতে থাকলে হয়তোবা একদিন দেখতে পাবেন যে বিধান রায়ের সামনে দাঁড়িয়ে আমরা বিধান শিশু উদ্যান সংস্কার করার দাবি জানিয়ে এখানে যারা আমাদের এই এলাকার মানুষ আছেন, সুশীল নাগরিক সমাজ আছে, তাদেরকে নিয়ে কোনো বৃহত্তর আন্দোলনে বসেছি। কি হতে পারে এই জায়গাটা, কি করা উচিত মনে? এখন তো তালাবন্দি অবস্থায় রয়েছে। তালাবন্ধ অবস্থায় আছে। এখানে যে মডেলগুলি আছে সেগুলিকে সংস্কার করা দরকার, দোলনাটাকে সংস্কার করা দরকার, ফুল গাছগুলি কোথায় গেল আমার, ঝর্ণাটা কোথায় গেল, এই বিষয়গুলি তো ছিল ছেলে মেয়েদের কাছে মূল আকর্ষণ। সেই জিনিসগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। পৌরসভার কোনো ইয়ে নেই, এরা নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত, তাদের মধ্যে চূড়ান্ত অপদার্থতা, দলবাজি। আর তো জানেনই যে যারা পৌরসভা চালাচ্ছে তাদের সমার্থক শব্দটাই হচ্ছে দুর্নীতি, সেটা নিয়ে এরা ব্যস্ত। এই আর চিকিৎসক দিবস পালন জেলা যুব কংগ্রেস ও যুব ইনটাকের।
চিকিৎসক দিবস পালন জেলা যুব কংগ্রেস ও যুব ইন্টাকের। শহরের গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার এস চক্রবর্তী সহ 4 জন দরিদ্র দরদি ডাক্তারদের সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন বিশিষ্ট কবি পার্থ বন্দ্যোপাধ্যায়। জেলা যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, কংগ্রেস নেতা বসন্ত মল্লিক, মতিয়ার রহমান সহ প্রমুখ। আজকে চিকিৎসক দিবসে আমাদের কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনে আপনারা আমাকে বিশেষ সম্মান প্রদর্শন করলেন, এজন্য আমি খুবই আনন্দিত এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার নাম শিবাশিস চক্রবর্তী। দূরপাল্লার বেসরকারি বাসে ডাকাতি, জখম হলেন বাস চালক। দূরপাল্লার বেসরকারি বাসে ডাকাতি, ঘটনায় জখম হলেন বাস চালক। সোমবার দিনে দুপুরে এইভাবে বাসে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। নবদ্বীপ থেকে কোচবিহারগামী এই বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনাটি ঘটে। চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুট করেছে 4-5 জনের একটি দুষ্কৃতী দল বলে অভিযোগ। ঘটনায় বাসের অন্য চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গিয়েছে। এদিন ঘটনার পরই এলাকায় পৌঁছান কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা। সূত্রের খবর, আজ কোচবিহারগামী বাসটি যাত্রী নিয়ে সকাল 10টা নাগাদ পুন্ডিবাড়ি ফালাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমগড় চৌপতি এলাকায় অতিক্রম করার পর দুঃসাহসিক এই ডাকাতির ঘটনাটি ঘটে। যাত্রী সেজে ফালাকাটা থেকে এই দুষ্কৃতীরা বাসে উঠেছিল বলে দাবি বাসের অন্যান্য যাত্রীদের। প্রথমে বাস চালককে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা। অপর চালককে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। মুহূর্তেই বাসের কেবিনে থাকা 4-5টি ব্যাগ নিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে ছোট গাড়িতে করে পালিয়ে যায়। তবে বাসে থাকা যাত্রী ও তাদের জিনিসপত্র সুরক্ষিত ছিল বলেই জানা গিয়েছে। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে এই বাসে এক রৌপ্য ব্যবসায়ী পার্সেল আসছিল। এই কারণে এই ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে দিনে দুপুরে এভাবে বাস ডাকাতির ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ যাত্রীরাই। তবে ঘটনার পরই জেলা জুড়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ। যাত্রীদের মধ্যে কেউ কেউ জানালেন, জীবনে প্রথম এইরকম ঘটনার সম্মুখীন হলাম, শূন্যেও গুলি ছোড়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বাসে কারো কিচ্ছু নেয়নি। আমি একদম সামনের সিটে বসেছিলাম, চাইলে আমার গলার মালাটা নিয়ে চলে যেতে পারতো, আমার ফোনও ছিল হাতে, ওরা কিচ্ছু নেয়নি। দাদা, ঘটনাটা কি হয়েছিল? আমি শুয়েছিলাম দাদা, এসে ফাঁকা আওয়াজ করলো, এই যে পায়ের পাশে ফাঁকা আওয়াজ করলো, পুরো কপাল দিয়ে আপনি কি ড্রাইভার? ড্রাইভার, আমি শুয়েছিলাম। মানে ডবল ড্রাইভার থাকে এই গাড়িতে? আপনি রেস্টে ছিলেন? বুকে একটা ঘুষি দিল। হ্যাঁ, ওরা ভিতরে ঢুকছিল? এক লাফ আমাকে ভিতরে নিয়ে গেল ক্যাবিন থেকে। আর আপনার আরেকজন ড্রাইভার হাইজ্যাক করছে? উনি আছে না হাইজ্যাক হয়েছে? গাড়ি নিয়ে গেছে আরেকজন ড্রাইভার যে ছিল? ঘটনাটা কি হয়েছিল? ওরা ফালাকাটার ঠিক কোথা থেকে উঠলো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ওরা ওঠার পরেই মানে মাস্ক পরা ছিল ছেলেগুলো, মাথা ঢাকা ছিল, ওদের দেখেই সাসপিশিয়াস মনে হচ্ছিল। তারপর ওরা যখন উঠলো কিছু মানে গোকসাডাঙ্গা পার হওয়ার পরেই ওরা সামনের দিকে আসছে, একটা ছেলে হাত আমার এখানেও লাগলো। ওরা এগিয়ে আসলো, আসার পরেই ওরা মানে ফায়ারিং, মানে বন্দুক দিয়েই করছে, ফায়ারিং করলো। একটা ছেলে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কেউ যদি চিৎকার করো তাহলেই মারবো। মানে খুবই ওরা ইয়ে করছিল। তারপরে ওরা ফায়ারিংও করলো, তারপরে গাড়ি থামিয়ে তারপরে ওরা বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেল। কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? ক্ষয়ক্ষতি তো হয়নি, কিন্তু একজন পেছন থেকে হয়তো লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল, মানে প্যাসেঞ্জারই ছিল, ভয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা। আপনি কি এই বাসের যাত্রী? আমি এই বাসেরই যাত্রী। আমি আমার নিজের গলার চেন আমি ছিঁড়ে আমি মানে আংটি খুলে সব ভাবছিলাম যে আমাদের থেকেও হয়তো নিয়ে নেবে। ঠিক নেয় নাই তো? না, ঠিক আছে, আপনি থাকেন। যেটা পাওয়া গেছে, একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি। তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে 2-3টে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি। এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি। ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে, সেটা হয়তো নিয়ে গেছে। বলছে যে গুলির শব্দ পাওয়া গেছে, গুলি চালিয়ে না, গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি, আমরা বাসকে খুঁজে দেখলাম। বন্দুক ঠেকানো হয়েছে মাথায়।
সেটা বলেছে, আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি। মানে কোনো কি গ্যাং হতে পারে বা এটা কিছু? এগুলো সবই তদন্ত সাপেক্ষ। যেটা মেইন হয়েছে যে এদের কাছে কিছু একটা খবর ছিল, কেবিনে কিছু মাল ছিল আর কি, যেটাই নিয়ে গেছে। সেটা মালটা কোথায় যাচ্ছিল স্যার? সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না, আমরা পরে জানাবো। নয়, বিষয়টা হলো আপনারা যারা নবদ্বীপ থেকে কোচবিহার একটি গাড়ি, বেসরকারি গাড়ি মহাপ্রভু নামে, সেটা প্রতিদিনই যাতায়াত করে। এই গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ডাকাতি হয়েছে। কিছু দুষ্কৃতী মাঝ রাস্তায় সম্ভবত উঠেছিল। তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানে টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে। কেউ কেউ বলছে যে ফাঁকা গুলিও চালিয়েছে। তো এটা খুব অ্যালার্মিং একটা বিষয়, কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি হলো। জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন, এডিশনাল পুলিশ সুপার করে এসেছেন, তারা তদন্ত করছেন। ড্রাইভারকে অসুস্থর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর ড্রাইভারের যিনি খালাসি বা অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে পুলিশ কথা বলছে। সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে। রাস্তায় কোনো সিসিটিভি যদি থাকে সেগুলোকে পাওয়ার চেষ্টা হচ্ছে। এই ডাকাতি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং তারাই এ ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেটা জানা খুব জরুরি। সেটাই পুলিশ চেষ্টা করছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রী সাধারণের মধ্যে। দূরপাল্লার গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবেই ঘটনার পর থেকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও ভেবেছি যে দূরপাল্লার গাড়ি, রকেট বাসগুলোতে সিকিউরিটি রাখা, সিসিটিভি এটার উপর জোর দেওয়া এবং প্রত্যেকটা থানার সঙ্গে কন্ট্যাক্ট রাখা, জেলার সঙ্গে কন্ট্যাক্ট রাখা, যাতে যে কোনো অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসতে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাফল্য। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাফল্য। গত 20 তারিখের দিনবাজারে চুরিকাণ্ডের 7 দিন আগে পুলিশের হাতে ধরা পড়েছিল 4 অভিযুক্ত। তাদের আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল চুরি যাওয়া 2,10,000 টাকা উদ্ধার করে পুলিশ। তাদের 7 দিনের পুলিশি হেফাজত আজ শেষ হচ্ছে। আজ আবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগে জলপাইগুড়ির দিনবাজারে বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ পেতেই তদন্তে নামেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সেই চোরের দল। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন জলপাইগুড়ি এবং 1 জন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। 2,10,000 টাকাও তাদের থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি 2টি রৌপ্য মুদ্রাও উদ্ধার হয়েছে। এছাড়াও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ, যা চুরির কাজে ব্যবহৃত হতো। ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হয়েছে স্বাধীনতার 75 বছর পর ব্রিটিশ আইন পরিবর্তন করতে দেশীয় আইনের পরিকাঠামো। তবে সোমবার থেকে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ। তারই অংশ হিসেবে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান, দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয়। তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে, আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এই স্বৈরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি। চলছে দুর্যোগের মরশুম। এরই মধ্যে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। চলছে দুর্যোগের মরশুম। এরই মধ্যে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ময়দানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। এই মুহূর্তে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বর্ষা। প্রতিনিয়ত বাড়ছে বর্ষার দাপটে স্বাভাবিক জনজীবনের নানান অস্বাভাবিকতা। ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। এমন সময় 3 দিন ধরে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 25 জন যুবক যুবতীকে বিশেষ প্রশিক্ষণের কর্মশালা সম্পন্ন হলো রবিবার। জেলার ডিআরডিসি ভবনে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে 3 দিন ধরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে মানপত্র তুলে দেন সদর মহকুমার শাসক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি জেলা ইউনিটের সম্পাদক সুব্রত সরকার সহ জেলার বিভিন্ন ইউনিটের রেড ক্রস ভলেন্টিয়াররা। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। নিট দুর্নীতির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হলো সোমবার বিকেলে। নিট দুর্নীতির প্রতিবাদে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হলো সোমবার বিকেলে। এদিন থানা মোড়ের কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে সংগঠনের তরফে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মৌলিক বলেন, নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা আগামী দিনে আমাদের চিকিৎসা করবেন সেই হবু চিকিৎসকদের নিয়োগ ভর্তিতে এই দুর্নীতি করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সিট কেনা বেচা হয়েছে। এর সিবিআই তদন্ত যেমন আমরা দাবি করছি, তেমনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ আমরা চাইছি। শুধু তাই নয়, এর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শুধু এই রাজ্য নয়, কেন্দ্রেও এরকম নিয়োগ দুর্নীতি রয়েছে। এমন দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। এত বড় দুর্নীতিতে যিনি জড়িয়ে থাকেন তার অধিকার নেই শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে থাকার। তাই আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছি বলে তিনি জানান। দেখুন, আমরা আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে প্রতিবাদ কর্মসূচি করছি। আপনারা জানেন যে গোটা দেশের একটা কলঙ্কজনক অধ্যায় রচনা হয়েছে নিটের মতন সর্বভারতীয় পরীক্ষা, যেটা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে ইন্ডিকেট করে না, আগামী দিনের যারা হবু চিকিৎসক, যারা আমাদের প্রত্যেকের চিকিৎসা করবে, তাদের প্রত্যেকের চিকিৎসার ভার যাদের হাতে, সেই হবু চিকিৎসকদের নিয়োগ ভর্তিতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সিট কেনাবেচা হয়েছে এবং তাতে প্রত্যক্ষভাবে নিট যে সংস্থা যারা এই পরিচালনা করে, এনআইটি, তারা সম্পূর্ণভাবে অভিযুক্ত। এবং এই ঘটনার আমরা সিবিআই তদন্ত তো চাই, তদন্ত কী হবে পরের কথা। শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি, কারণ এটা তার পূর্ণ মদতে হয়েছে। এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক, যারা যেখানে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। গোটা দেশ জুড়ে অনেক লোক জড়িত আছে এবং প্রত্যেকটি এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি শুধু রাজ্যে হচ্ছে তা নয়, কেন্দ্রে হচ্ছে। সেই প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন একইভাবে থাকবে। আমরা চাই স্বচ্ছভাবে যে কোনো পরীক্ষা সম্পাদিত হোক, স্বচ্ছভাবে নিয়োগ হোক। কারণ আজকে যদি এই ধরনের একটা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে আগামী দিনের হবু চিকিৎসকেরা আসবে, তারাই যদি ঘোটালার মাধ্যমে আসে, তাহলে কাদের হাতে আমাদের দেশের স্বাস্থ্যের ভার আমরা তুলে দেব? এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সর্বাত্মক এই প্রতিবাদ, যেই প্রতিবাদে আজকে আমরা জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদ সমবেত হয়েছি। আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম ধর্মেন্দ্র প্রধানের, মাননীয় শিক্ষামন্ত্রীর। আমরা আশা করব, আমরা ব্যক্তিগতভাবে তার কোনো ক্ষতির বিষয় বলছি না, আমরা এইটাই আশা করি তার কাছে যে তিনি পদত্যাগ করুন। যিনি অপদার্থ, তার ওই চেয়ারে থাকার অধিকার নেই। এত বড় কেলেঙ্কারির পর তার ওই চেয়ারে থাকার কোনো এখতিয়ার থাকে না। আমি নবেন্দু মৌলিক, সহসভাপতি, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। 7 দিনে জলপাইগুড়ি রিজিয়নে ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। বিদ্যুৎ বন্টন সংস্থা জলপাইগুড়ি রিজিয়নের দায়িত্বে রয়েছে কালিম্পং জেলার বেশ কিছু এলাকা। ধসের কারণে সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি। বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় পরিষেবা। বর্ষাকালীন এই সময় পরিষেবা স্বাভাবিক রাখতে 30টি দল দিনরাত কাজ করে চলেছে বলে বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিয়নাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানিয়েছেন। অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে মানে ইলেকট্রিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেগুলার বেসিসেই এই রাত্রিবেলায় বৃষ্টিটা হচ্ছে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং মালবাজার সারাউন্ডিং এরিয়াতে, জলপাইগুড়ির চেয়ে ডুয়ার্স এরিয়াতে আরও বেশি হচ্ছে। এবং রেগুলার বেসিসে প্রচুর পোল মানে জলের মধ্যে পড়ে যাচ্ছে বা পোল হেলে যাচ্ছে, গাছ পড়ে পোল ভাঙছে। সেটা আমাদের বিদ্যুৎ কর্মীরা, কন্ট্রাক্টর বা অফিসার, কনসার্ন অফিসার মানে কন্টিনিউ লেগে থেকে চেষ্টা করছি যত তাড়াতাড়ি লাইনগুলোকে রেস্টোর করা যায় বা নর্মাল করা যায়।
যেরকম জাস্ট গতকালের একটা ইনসিডেন্ট বলছি। গতকাল আমাদের ময়নাগুড়ি ধরমপুর জিপিতে আপনাদের ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। দুটো পোল একবারে জলের মধ্যে এমনভাবে পড়েছে যেটা কিছু করার নেই, এই মুহূর্তে ওই এরিয়াটা বন্ধ আছে। এছাড়া মানে কালীঝোড়া ওইদিকে একটা লাইন, কালীঝোড়া জলপাইগুড়ি রিজন থেকে মেনটেন্স করা হয়। কালীঝোড়া ল্যান্ডস্লাইডের জন্য টোটাল একটা ব্যাপক ক্ষতি হয়েছে। জলঢাকার থেকেও কিছু লাইন পোল ভেঙেছে, স্টিল টিউবুলার পোল গাছ পড়ে, এবং সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত অন্তত আজ সন্ধ্যার মধ্যেই লাইনগুলো রেস্টোর করা যায়। আপনাদের মাধ্যমে সমস্ত মানে বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করব যেন মানে আমাদের সহযোগিতা করে কাজ করার জন্য। আমাদের সমস্ত কর্মী অফিসার আপ্রাণ চেষ্টা করছে দ্রুত রেস্টোর করে সিচুয়েশনটা নর্মাল করার। আর আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, যদি কোথাও বিদ্যুতের তার ছেঁড়া থাকে মানে এই দুর্যোগের পরিস্থিতিতে, সেটা কেউ নিজে যেন বিদ্যুতের তার না স্পর্শ করে অথবা কাউকে স্পর্শ করতে না দেয়, মানে সেইটা যেন মানে এবং আমাদেরকে দ্রুত যেন খবরটা দেয়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা গত কয়েকদিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে, রেগুলার এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং প্রতিদিনেই আমাদের সমস্ত কন্ট্রাক্টর, ওয়ার্কার, অফিসার তারা লাইনে থাকছে। গত 7 দিনে যদি বলি প্রায় 30 লাখের কাছাকাছি একটা ক্ষতি হয়েছে জলপাইগুড়ি রিজনে। দিলীপ সরকারের শখের বাগানে জাপানের মিয়াজাকি আমের ফলন। মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি এলাকায় দিলীপ সরকার তার বাগানে জাপানের মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু আমই নয়, তার বাগানে রয়েছে থাইল্যান্ডের জামরুল, আতা, কাশ্মীরি আপেল, বারুইপুরের পেয়ারা, 12 মাসে আম, আঙুর, ড্রাগন ফল, লাল কাঁঠাল সহ বিভিন্ন ফল। ফলের পাশাপাশি রয়েছে হরেক রকম শাকসবজি। দিলীপ সরকার একজন ব্যবসায়ী। ব্যবসার অবসর সময়ে নিজের বাগানে সময় কাটান তিনি। গত 1 বছর আগেই শখ করে তিনি এই বাগান তৈরি করেছেন। প্রায় 1.5 বিঘা জমিতে তিনি এই ফল এবং রকমারি সবজির চাষ করেছেন। দিলীপ বাবু বলেন, আগে টিভির পর্দায় কাশ্মীরি আপেল, দার্জিলিংয়ের কমলা লেবু এবং জাপানের মিয়াজাকি আম দেখেছি। তারপর থেকেই ইচ্ছে হয় নিজের বাগান করে এইসব ফল নিজের বাগানে ফলাবো। তারপর আলিপুরদুয়ারের একটি নার্সারি থেকে এইসব ফলের চারা এনে চাষবাস শুরু করি। আর 1 বছরের মধ্যেই খুব ভালো ফলন হয় সব গাছে। কিছু গাছে এখনো ফল আসেনি, তবে 1-1.5 মাসের মধ্যেই ফল দেখা যাবে সেই সব গাছে। আর সমস্ত ফল আর সবজি গোবর সার দিয়ে ফলিয়েছেন তিনি। তিনি বলেন, জাপানের যে মিয়াজাকি আম আমার বাগানে হয়েছে তার বাজার মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা বলে জানতে পেরেছে। তবে ব্যবসার জন্য এই ফলন করিনি, শখ করেই এই বাগান করা, যাতে অন্যান্য মানুষ এইভাবে বাগান তৈরি করে। খুব অল্প খরচে এবং অল্প সময়ে এইসব ফলের চাষ করা যায়। বর্তমানে দিলীপ বাবুর এই বাগানে বহু মানুষ ঘুরতে এবং ফল দেখতে আসেন। 1 বছরের মধ্যে কিভাবে এত ফলন হলো এইসব গাছে তা দেখেই অবাক সাধারণ মানুষ। ভবিষ্যতে বাগানের পরিধি আরও বাড়াতে চান তিনি এবং আরও অন্যান্য ফল এই বাগানে লাগাবেন বলে জানান তিনি। তবে দিলীপ বাবুর এই বাগানের সবথেকে আকর্ষণীয় হলো জাপানের মিয়াজাকি আমের চাষ। বর্তমানে এই আমের ওজন প্রায় 400 থেকে 500 গ্রাম। এই আম দেখতেই মানুষ ভিড় করছে এই বাগানে। এটা আমার শখ। আমার বাড়ি উদলাবাড়ি, কার্তিক কলোনি। আর আমার এই শাকসবজি ফলাইতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর নানান ধরনের ফল লাগানো হয়েছে, যেরকম জাপানের মিয়াজাকি আম, তারপরে আপনার জাপানের থাইল্যান্ডের জামরুল, তারপরে থাইল্যান্ডের আতা আছে, আপেল, কলকাতা বারুইপুরের পেয়ারা আছে, 12 মাসি আম আছে, আপেল আছে, কমলা লেবু আছে, আঙুর, তারপরে বিভিন্ন ধরনের আঙুর গাছও আছে, তারপরে মৌসুম্বি গাছ আছে, ড্রাগন ফ্রুট আছে। সবই তো ফল দিয়েছে? সবই ফল দিয়েছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এই তো 1 বছর থেকে করছি। মানে কেমন লাগছে 1 বছর? আমার খুব ভালো লাগে। আমার তো এখন এই যে আমটা, এই আমটার বাজার মূল্য কত? এমনি টিভি নিউজে তো জানি যে বলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কেজি। কি আম এটা? এটা জাপানের মিয়াজাকি আম। কতগুলো ফলেছে এখন অবধি? এখন 22-23টা মতন আছে। ভবিষ্যতে কি আরো করার ইচ্ছা? হ্যাঁ, আরো গাছ বেশি করে লাগানো। কি বলবেন সাধারণ মানুষকে? সাধারণ যে গাছপালা লাগান, তারপরে জৈব সার না ব্যবহার, সব জৈব সার ব্যবহার করেন, রাসায়নিকের দিকে ব্যবহারটা যাতে না হয়। আমি তো যা করেছি সম্পূর্ণই গোবর সার, জৈব সার এই সমস্ত দিয়ে তৈরি করেছি। এখন প্রত্যেকটা গাছই জৈব সার দিয়ে ভালোই হয়েছে, ফলন ভালো দিচ্ছে, ফলনও ভালো হচ্ছে। আর শাকসবজি লাগানো হচ্ছে, শাকসবজি সব অর্গানিক
সব ভালো? সব ভালো। ভবিষ্যতে কি আরো বাড়াবেন? ভবিষ্যতে আরও বাড়াবো, জায়গা আরও খালি আছে। আপনার নাম? আমার নাম দিলীপ সরকার। সারাদিন ক্লান্তির পর রাস্তার ধারে চা কফি পানের মুহূর্তের কোনো বিকল্প নেই, কিন্তু আপনি কি কাগজের বা প্লাস্টিকের কাপে চা পান করছেন? এখনই শুধরে যান, বন্ধ করুন, কেননা দিনের পর দিন প্লাস্টিক কাগজের কাপে চায়ে চুমুক দিয়ে অজান্তেই ডেকে আনছেন চরম বিপদ। চা নয় বরং বিষ পান করা হয় এই ধরনের কাপে চা কফি জাতীয় পানীয় পান করলে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন এই ব্যাপারে। যদিও এই কাপগুলি সস্তা এবং সুবিধাজনক বটে, কিন্তু স্বাস্থ্যহানি ঘটাতে এর জুড়ি নেই। বিশেষজ্ঞদের মতে কাগজের কাপ তৈরি করতে প্লাস্টিক কিংবা মোমের প্রলেপ দেওয়া হয়। এই আবরণটি কাপের গঠন ভালো করতে সাহায্য করে, কিন্তু এই আবরণ ক্ষতিকারক রাসায়নিক যেমন বিসফেনল এবং পেট্রোলিয়াম ভিত্তিক রাসায়নিক দিয়ে তৈরি। তাই গরম চা কফির সঙ্গে ক্ষতিকারক এই রাসায়নিকগুলি শরীরে প্রবেশ করে মারণ রোগ, ক্যান্সারের আশঙ্কা বাড়ায়। এই টক্সিক মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতাকে বাধা দেয়, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে পুরুষদের শুক্রাণু কমিয়ে দেওয়ার জন্য এই টক্সিক পদার্থ অনেকটাই দায়ী। পলিইথিলিন বা প্লাস্টিক জাতীয় উপাদান শরীরে প্রবেশ করলে রক্তের কোষগুলি ছোট ছোট ভগ্নাংশে ভেঙে গিয়ে অস্বাভাবিক হারে প্লাজমা কোষের হার বৃদ্ধি পায়, আর এই থেকেই মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়। এছাড়াও কিডনি, ত্বক, হার্ট ক্ষতিগ্রস্ত হয়। এবার জানলেন তো এতদিন কাগজ বা প্লাস্টিকের কাপে চা কফি পান করে কি বিপদ ডেকেছিলেন? তাই সতর্ক হন এখনই। প্লাস্টিক কিংবা কাগজের কাপে নয়, বরং এক কাপ চায়ে চুমুক হোক মাটির ভাঁড়ে কিংবা কাচের গ্লাসে। কিছু কিছু জানি, কিন্তু পুরা তো আর জানা যায় না। কি জানেন? এর উপরে একটা কাপটার উপরে একটা প্লাস্টিকের লেয়ার থাকে। হ্যাঁ, সেই লেয়ারটা নাকি গলে যায় গরম করলে পরে। সেটা ক্ষতিকারক বলছে, টিভিতে খবরে বলছে। এতে কি জানে বুঝেও খাচ্ছেন? যে এখন কি করব, না পারলে তো খাইতেই হবে। মানে মাটির কাপ উচিত কি? বা মাটির কাপ তো সবচেয়ে বেস্ট, বা ওই কাচের কাপ? কাচের কাপও বেস্ট। আপনার নাম? আমার নাম সচিন বর্মন। এই কাপ থেকে হতে পারে মরণ, ক্যান্সার? না, আমার মালুম না। কি হতে পারে? ক্যান্সার হয়। কি ধরনের টেস্ট? এই কাপে খেলে কি সুবিধা কি আপনাদের? আমাদের তো কোনো সুবিধা নেই, এটা খায় থেকে দেবো, হয়ে গেছে। মানে আগে তো মাটির কাপ বা কাচের কাপে চা খেতাম, আর এখানে তো পাওয়া যায় না। এখানে কি করব, এটা চলে খাইতেছি। কিসের কাপ এটা? এটা তো প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের কাপ। আপনার নাম? আমার নাম গোবিন্দ। কি নাম? গোবিন্দ। গোবিন্দ কি পাসমান ব্যবহার করো, সেগুলো মূলত কাগজের। এগুলো তো একটা ক্ষতিকারক বিষয় থাকেই। সেটা তো আমরা বুঝতে পারবো না। কথা হলো কি, যে কাপ বাইর করছে তবে তো আমরা ব্যবহার করি। মাটির কাপ ব্যবহার করেন না? হ্যাঁ, মাটির কাপ। মাটির কাপ? হ্যাঁ, মাটির কাপ ব্যবহার করবো তো চা কি করে 5 টাকা দিব আমি? তখন 5 টাকায় লোকে খুঁজে খালি। দাম বেশি? দাম বেশি হবে না। একটা গ্লাস যদি আমি আনি 1 টাকা, চা 1.5 টাকা পড়ে। তা আমাদের চা যদি 5 টাকা বেচবো কী করে পোষাবে? এর জন্যই এই কাগজে ব্যবহার করছে। হ্যাঁ, এটা একটা ক্ষতিকারক, জানেন তো? ক্ষতিকারণ তো বন্ধ করে দিই। তাহলে আপনারা ব্যবহার করবেন না? আমরা যদি না বিক্রি হবে তো উঠাবো না, তাহলে তো আমার কাচের ব্যবহার করি। আগে তো আমাদের অভ্যেস ছিল যে হয় কোনো ধাতব কোনো কাপ বা পাত্রের মধ্যে চা বা জল খাওয়া হতো। পরবর্তীতে আপনার যে মাটির ভাঁড়ে, পোড়া মাটির ভাঁড়েও আমাদের চা পান বা জলপান আমরা করে অভ্যস্ত ছিলাম। কিন্তু এই মুহূর্তে সুবিধার কারণে প্লাস্টিক বা কাগজের কাপে যে গরম চা বিশেষ করে খেলে তার মধ্যে যে আস্তরণগুলো থাকে, যে প্লাস্টিকের, কাগজের কাপেও একটা প্লাস্টিকের আস্তরণ থাকে এবং প্লাস্টিকের কাপ তো নিজেই ক্ষতিকর। সেখানে ওই গরম চায়ের সঙ্গে তার যে প্রতিক্রিয়া, সেইটার কারণে কিন্তু কিছু টক্সিক মেটেরিয়াল তৈরি হয়, যেটা শরীরে ঢুকলে আমাদের শরীরের জন্য সেটা ক্ষতিকর। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের পেটের অসুখ থেকে শুরু করে এমনকি কিছু কিছু ক্যান্সারেরও ঘটাতে পারে বলে এটা আমাদের এভিডেন্স বা সায়েন্টিফিক এটার প্রমাণ আছে। কি বলবেন জেলাবাসী বা চেষ্টা করুন যে মাটির ভাঁড় আপনি যদি দোকানদারের কাছে চান, আমার মনে হয় না কোনো দোকানদার এটা আপনাকে অস্বীকার করবে দিতে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
12-এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি। তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH31 জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে সোমবার সকালে জানা যায়। তিস্তা নদীর দমোহনীতে অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফুসছে তিস্তা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সোমবার সকাল 5টায় জল ছাড়ার পরিমাণ 1622.10 কিউমেক। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.5 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ পশ্চিমবঙ্গের রূপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। দূরপাল্লার বেসরকারি বাসে ডাকাতি, ঘটনায় জখম বাস চালক। সোমবার দিনে দুপুরে বাস ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।